ঢাকা ১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান। মনোনয়নপত্র সংগ্রহ। দেশকে অস্থির করে ভোট বানচালে অপচেষ্টা দেখছেন মির্জা ফখরুল। এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে, তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। কেন জানি না, মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সবাই খুব সাবধান থাকতে হবে। এনসিপি ও এলডিপিকে নিয়ে 10 দলীয় জোট জামায়াতের আধিপত্যবাদী শক্তি থেকে বাঁচতে এই সিদ্ধান্ত জানালেন নাহিদ। যোগ না দেওয়ার ঘোষণা সাবেক উপদেষ্টা মাহফুজের। 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম, তার সাথে আজকে আরো 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, এলডিপি এবং এনসিপি। আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচন ঘিরে উৎসবমুখর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। জেলায় জেলায় মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার তোড়জোড়। ব্যস্ত প্রার্থীরা, সমর্থকদের উচ্ছ্বাস। নির্বাচন করতে চাইলে আগে হাদি হত্যার বিচার দাবি ইনকিলাব মঞ্চের। শাহবাগ সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ। এই সরকারের আমলেই ন্যায় বিচারের প্রতিশ্রুতি। ভারতের সংখ্যালঘুদের ওপর সহিংসতায় ঢাকার উদ্বেগ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান। বাংলাদেশ বিরোধী মতামত প্রতিষ্ঠার চেষ্টা দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বছরের প্রথম দিন প্রাথমিকের শতভাগ বই দিলেও মাধ্যমিক নিয়ে শঙ্কা। জানুয়ারির মাঝামাঝি পাওয়ার আশা শিক্ষা উপদেষ্টার। অব্যবস্থাপনা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং পৌষের শীতে নাজেহাল প্রাণ প্রকৃতি। দিনের আলোতেও দেখা নেই সূর্যের। বেশি বিপাকে ছিন্নমূলক খেটে খাওয়া মানুষ। আগামী 5 দিন আরও কমতে পারে তাপমাত্রা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান। আর এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তুষার আহমেদ ইমন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এইমাত্র তার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছেন। কিছুক্ষণ আগেই তিনি প্রবেশ করলেন, ঠিক কিছুক্ষণ আগেই, এবং বেশ কয়েকটি গাড়ি বহর নিয়ে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন। আমরা জানতে পেরেছি যে তিনি ঢুকলেন তার মাকে দেখতে। গুলশানের বাসা থেকে তিনি কিছুক্ষণ আগে বের হয়েছিলেন এবং এইমাত্রই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ঢুকেছেন তার মায়ের শারীরিক অবস্থা জানতে। এবং আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি যে বেগম জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি এবং তারেক রহমান তার মায়ের ঠিক সেই খোঁজটি নিতে এসেছেন যে এখন বেগম জিয়ার শারীরিক অবস্থা কেমন। এবং যেহেতু তারেক রহমান দীর্ঘদিন পর দেশের বাইরে থেকে নিজ দেশে পা রেখেছেন এবং তার মা একটি শারীরিক অসুস্থতা নিয়ে, গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন, এজন্য তিনি কিন্তু কিছুদিন আগেও, 2 দিন আগেও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন তার মাকে দেখতে, এবং আজকেও তিনি এসেছেন। এবং তার সাথে পারিবারিক সদস্যরা আছে কিনা সেই তথ্য আমরা এখনো জানতে পারিনি, তবে কিছুক্ষণ আগেই গাড়ি বহন নিয়ে তিনি প্রবেশ করেছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, এবং কতক্ষণ এখানে থাকবেন সেই তথ্যটি আসলে জানা যায়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা জানার চেষ্টা করেছিলাম যে আসলে বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি বা উন্নতি হয়েছে কিনা, তবে সেই তথ্যটিও এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু বেগম জিয়ার যে শারীরিক অবস্থাটা, সেটা যে এখনো আগের মতোই আছেন এবং সেটির আসলে কতটুকু সেই অবনতি হয়েছে কিনা সেটি দেখার জন্য আসলে তারেক রহমান হাসপাতালে এসেছেন। এবং আমরা এখানে বেশ আইন শৃঙ্খলা বাহিনী বেশ তাদের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে যেহেতু তারেক রহমান এসেছেন, এবং আগে থেকেও তারেক রহমান আসার আগে থেকেও কিন্তু যেহেতু বেগম জিয়ার শারীরিক অবস্থা অবনতির কারণে তিনি রাজধানীর এভারকেয়ারে ভর্তি আছেন, এই জায়গাটি কিন্তু ব্যারিকেড দিয়ে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার রাখা হয়েছে। এবং তারেক রহমান আসার পরে আমরা বেশ কয়েকটি নিরাপত্তা বাহিনীর গাড়ি আসতে দেখেছি, এবং তারা তারেক রহমান ঢোকার কিছুক্ষণ আগেই তারা অবস্থান নিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য। এবং এখানে বিজিবি এবং পুলিশ বাহিনী এখানে আছেন এবং যাতে করে নিরাপত্তা ব্যবস্থার কোনো রকম ঘাটতি না হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।
আমরা সরাসরি ছিলাম রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়েছিলেন তারেক রহমান। আর এ ঘটনা সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী তুষার আহমেদ ইমন। যাচ্ছে অন্য খবরে, বগুড়া 6-এর পাশাপাশি ঢাকা 17 আসনেও নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তার পক্ষে তোলা হয়েছে ফর্ম। এদিকে দেশকে অস্থির করে ভোট বানচালে অপচেষ্টার বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। 17 বছরের নির্বাসিত জীবনের অবসানের পর ঢাকা 17 নম্বর আসনে নির্বাচনের মাঠে নামলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 থেকে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে ভাঙলেন দীর্ঘ 17 বছরের রাজনৈতিক স্তব্ধতা। রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে লড়বেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ঢাকা মহানগর গুলশান এলাকার ভোটার এবং জনসাধারণের আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 থেকে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকে এই মুহূর্তে আমি তার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা 17 আসন ছেড়ে ভোলা 1 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এদিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিএসির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি। পরে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, AI এর অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। AI বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা নেয়, সেটার জন্য আমরা বলেছি। ঠাকুরগাঁওয়ে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে অস্থির করে কিছু লোক নির্বাচন বানচালের চেষ্টা করছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বহির্ভূত আইন করবে না বিএনপি। খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের দেয়া হবে ভাতা। আমরা আপনাদের সঙ্গে আছি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অফিস করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে কার্যালয়ে তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি দেশের নানা সমস্যা, সংকট আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। নির্বাচন সামনে রেখে তারেক রহমান ঢাকার বাইরে সফর করবেন বলে জানিয়েছেন নেতারা। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার 3 দিনের মাথায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2008 সালে নির্বাচন সামনে রেখে এই কার্যালয়টির কার্যক্রম শুরু হয়। তবে তার আগেই দেশ ত্যাগ করেন তারেক রহমান। রোববার দুপুরে প্রথমবারের মতো কার্যালয়ে আসার পর তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। এ সময় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা ভিড় করেন। এরপর স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। তার এই আগমন দলকে উজ্জীবিত করবে বলে মনে করেন নেতারা। ভার্চুয়ালি উপস্থিত থাকতেন, আর এখন কাছাকাছি পাচ্ছে এই নৈকট্যটা, এটা দারুণভাবে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছে। আমাদের নেতাকর্মীদের মনোবল বলেন আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে। স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী জানান, বৈঠকে দেশ এবং ঢাকা শহরের পরিকল্পনা নিয়ে কথা বলেন তারেক রহমান। নির্বাচন সামনে রেখে ঢাকার বাইরে সফর করবেন বলেও জানান আমির খুসরু। দূষিত ঢাকা এটা নিয়ে আলাপ হয়েছে এবং ঢাকার ট্রাফিক নিয়ে আলোচনা হয়েছে এবং এগুলো নিয়ে আমরা আগামী দিনে কি করতে পারি, কি করা যায়, এটাও কিছু কিছু আলাপ হয়েছে। এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় অনেকে যেতে হবে, তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। আরাক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন জানান, নির্বাচনকে সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। বিএনপির কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে অফিস করবেন বলে জানান দলের নেতারা।
প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে উজ্জীবিত নেতাকর্মীরা। এখানে তার নিয়মিত অফিস করার কথা রয়েছে। যদি তিনি এখানে নিয়মিত অফিস করেন তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনের পর্যবেক্ষণও এখান থেকেই করা হবে। সানবীর রূপল, সময় সংবাদ, গুলশান, ঢাকা। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে যুক্ত হল এনসিপি ও এলডিপি। 10 দলীয় এই জোটের আসন বন্টন প্রায় চূড়ান্ত। বিকেলে সংবাদ সম্মেলনে জামায়াত আমির জানিয়েছেন, অতীতের মতো ভোটাধিকার হরণের চেষ্টা হলে তা সহ্য করবেন না তারা। এদিকে আধিপত্যবাদী শক্তি থেকে বাঁচতেই জামাতের সঙ্গে এনসিপি জোট করেছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপিতে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। একটি কঠিন বাঁকে নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন জোট সম্প্রসারণ নিয়ে কদিন ধরেই চলছে আলোচনা। আনুষ্ঠানিকভাবে জানাতে রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে হাজির হন 8 দলের শীর্ষ নেতারা। সঙ্গে ছিলেন এলডিপি সভাপতি অলি আহমদ। নেতৃত্বে এলডিপি জল্পনা কল্পনার সমাপ্তি টেনে এনসিপি ও এলডিপিকে নিয়ে 10 দলীয় নির্বাচনী জোটের ঘোষণা দেন জামায়াত আমির। জানান, আসন সমঝোতার ভিত্তিতে 300 আসনেই নির্বাচনে অংশ নেবেন জোটের একক প্রার্থীরা। তবে কোন দল কতটি আসন পাচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি। 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম, তার সাথে আজকে আরো 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, এলডিপি এবং এনসিপি। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। নির্বাচনের তারিখের হেরফের চান না জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীতের মতো ভোটাধিকার হরণের চেষ্টা হলে সহ্য করা হবে না। পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার তাগিদ দেন তিনি। এই নির্বাচনকে সুষ্ঠু করতে, গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হেরফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হোক। আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবেন। এদিকে রাতে বাংলা মোটরে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আধিপত্যবাদী শক্তি থেকে বাঁচতে জামায়াতের সঙ্গে জোট করেছে এনসিপি। জামায়াত প্রশ্নে ভিন্ন মত জানিয়ে কিছু পদত্যাগ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও জানান নাহিদ। আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এর আগে জামায়াতের সঙ্গে জোট ইস্যুতে ভিন্নমত প্রকাশ করে এনসিপিকে চিঠি দেন 30 নেতা। পদত্যাগের ঘোষণা দেন ডাক্তার তাসনিম জারা ও তাসনুবা জাবিন। এদিকে এনসিপিতে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি জানান, জামায়াত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে দীর্ঘমেয়াদী অবস্থান ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। অবটক না থাকায় শাহজালাল বিমানবন্দরে আমদানি রফতানি বাণিজ্য ব্যাহত। অতিরিক্ত সময় ও খরচের ভার উদ্যোক্তার কাঁধে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিজিএমইএর চিঠি। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। রাত 10টার দিকে সড়ক ছেড়ে যান নেতাকর্মীরা। সংগঠনটির সদস্য সচিব বলেছেন, সরকার নির্বাচন করতে চাইলে হাদি হত্যার বিচার করতেই হবে। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে রোববার সকালে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শহীদ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনস্রোত। বিচারের দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। খুনি যদি ইন্ডিয়াতে থাকে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা আর এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে। দুপুর 2টোর দিকে শাহবাগ মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হত্যা করে থামানো যাবে না ন্যায়ের লড়াই। সরকারের উদ্দেশ্যে বলেন, নির্বাচন করতে চাইলে বিচার নিশ্চিত করুন। সরকারও যদি থাকতে চান ইতিহাসের সবথেকে সুন্দর নির্বাচন যদি করতে চান, এই জনগণের মতামতকে প্রাধান্য দেন। এই জনগণকে অগ্রাহ্য করে কোন সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না।
এদিন শাহবাগ ছাড়াও বিভাগীয় শহরেও অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে বিভিন্ন স্থানে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভকারীরা বলেন, খুনিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে লড়াই চলবে। নির্বাচনের আগে হাদির বিচার, কোন এক অদৃশ্য কারণে সরকার অপরাধীদেরকে গ্রেপ্তার করতেছে না। 1 মাসের ভিতরে হাদি হত্যার বিচার করতে হবে। পল্টনে গুলিবিদ্ধ হওয়ার 6 দিন পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। এরপর থেকেই বিচারের দাবিতে রাজপথে তার সহযোদ্ধারা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এবার ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা, এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং আমরা ঘৃণাজনিত অপরাধ এবং লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসাবে দেখি। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবেন। এবার বাণিজ্যের সংবাদ। অবজক ভিত্তিক এয়ার কার্গো সেবা চালু না থাকার ঢাকা বিমানবন্দর ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানির কার্যক্রম। এই অবস্থায় আকাশপথে পণ্য পরিবহনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে অবজক সুবিধার দাবি তুলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। MS আরিফিনের রিপোর্ট। সাধারণত বন্দরের ওপর চাপ কমিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজ করতে বন্দর এলাকার বাইরে যে স্থানে পণ্য লোড আনলোড কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করা হয় তা ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা অবডক নামে পরিচিত। চট্টগ্রাম সমুদ্র বন্দরে এই সুবিধা থাকলেও নেই ঢাকা বিমানবন্দরে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের পর এই ব্যবস্থা চালুর দাবি উঠেছে ব্যবসায়ী মহলে। কারণ আকাশপথে ঢাকায় আমদানি করা পণ্য সংশ্লিষ্টরা দ্রুত সরবরাহের উদ্যোগ নিলেও 2 মাসেও স্বাভাবিক হয়নি কার্যক্রম। রাস্তার ভিতরে যে পণ্যগুলো ফালানো হচ্ছে, কার মাল কে নিচ্ছে? বিমান অফিসাররা ফ্লাইট করতে অনেক সময় নিচ্ছে। বাংলাদেশের যে এয়ারপোর্ট কার্গো ফ্যাসিলিটি সেটি এমনিতেই অপ্রতুল। গেল 23 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিও দিয়েছে বিজিএমইএ। শিল্প মালিকদের দাবি, বিমানবন্দরে কার্গো হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশের সক্ষমতা সীমিত। এছাড়া প্রতিযোগী দেশগুলোর তুলনায় ঢাকা বিমানবন্দরে পণ্য পরিবহনে খরচও বেশি। এখন আসতে ধরেন 20টা, যখন এটা 40টা হয়ে যাবে তখন প্রতিযোগিতা চলে আসবে, কে কত বেশি সার্ভিস চার্জ কমাইয়া নেবে। একটু কেয়ারফুল হতে হবে, এগুলা অন দ্য ওয়ে যেন এগুলা চুরি না হয়, কারণ এগুলো তো কন্টেইনারে আসবে না। দ্বিপাক্ষিক বাণিজ্যে জটিলতা কমাতে বাংলাদেশেও দুবাই, সিঙ্গাপুর, ভারতের মতো অবডক ভিত্তিক এয়ার কার্গো সেবা দ্রুত চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। পণ্যগুলো যাতে ওঠানো নামানোর ব্যবস্থা করা যায় সেটির একটি উদ্যোগ দ্রুততর সময় নিতে পারেন সরকার। এনবিআর এর তথ্য 2024-25 অর্থ বছরে $6,500 কোটি পণ্য আমদানি করেছে বাংলাদেশ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মাধ্যমিকে সব শ্রেণীর শতভাগ বই পেতে শিক্ষার্থীদের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। তবে বছরের প্রথম দিনেই প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষার্থীরা সব বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের শিশুরা এই বইগুলো ব্যবহার করতে পারবে। ফলে আমি এই যে বিশাল কর্মযজ্ঞ আমরা করলাম, এটা প্রায় সফলভাবে সমাপ্ত হতে চলেছে। শিক্ষা কার্যক্রম আগামী বছর জানুয়ারি মাঝামাঝি থেকে শুরু করে তার আগে অলমোস্ট 100% বই সেগুলো পৌঁছে যাবে। দেখছেন রাত 11টার সময়। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। পৌষের দ্বিতীয় সপ্তাহে ঘর থেকে বের হয়ে আচমকা হিম বাতাসের ধাক্কা, কুয়াশায় আচ্ছন্ন গোটা রাজধানী, নেই সূর্যের দেখা। আবহাওয়ার এমন পরিবর্তনে ছন্দ হারিয়েছে নগর জীবনেও। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ। অবশ্যই কষ্ট হচ্ছে, মানে শীত তুলনামূলক অনেকটা বেশি। কাপড় নাই,
আমরা জ্যাকেট নাই, খুব কষ্ট করে আমরা কাজ করতে থাকি। ম্যাচ থাকি তো অনেক সময় রান্নাবান্না করা লাগে, রান্নাবান্না করে খেয়ে আসা লাগে। শীতের সময় এমন শীত কুয়াশা অনেক, তারপর ঠান্ডা বাতাস আছে অনেক। যাদের ইনকাম একটু ভালো তারা সুন্দর পোশাক টোশাক পরে শীতটা মোকাবিলা করতে পারছে, কিন্তু যারা দরিদ্র মানুষ তাদের অনেক কষ্ট হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে ভারতের উত্তরপ্রদেশ থেকে আসা হিমবাহে দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় ঘন কুয়াশা থাকবে আরও 3 থেকে 4 দিন। প্রথম দিকে দিল্লি উত্তরপ্রদেশের দিক ছিল, এটা গ্র্যাজুয়ালি আপনার পূর্ব দিকে ধাবিত হয়ে এটা আপনার 23-24 তারিখ থেকে বাংলাদেশে প্রবেশ করা শুরু করে। এটা আগামী আরও 3-4 দিন এটা কন্টিনিউ করবে। রাজধানীর বাইরেও জেঁকে বসেছে শীত। কয়েকদিন ধরেই কিশোরগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পঞ্চগড় সহ বিভিন্ন জেলায় দুপুর গড়ালেও দেখা মেলেনি সূর্যের। দিনের বেলাতেও যানবাহন চলে হেডলাইট জ্বালিয়ে। শীতের তীব্রতা বর্তমানে খুবই বেশি, যা সাধারণ মানুষের জন্য খুবই কষ্ট। আমাদের পঞ্চগড়ে বর্তমান তো প্রচুর শীত, এই শীতে তো থাকা যাচ্ছে না। শীত কম্বল আমরা খেটে খাওয়া যে গরিব মানুষ, এগুলা এখনো আমরা কোনো কিছু পাই নাই। আবহাওয়া অধিদপ্তর জানায় মাস জুড়েই থাকতে পারে শীতের তীব্রতা। ঘন কুয়াশা থাকার কারণে সূর্য উঠতে দেরি হওয়া এই শীতের তীব্রতাটা বেশি অনুভূত হচ্ছে। শীতের দাপটে হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা ঠান্ডাজনিত রোগের প্রকোপ। তাসনিয়া, নিশাত, মিম, সময় সংবাদ। দেখছেন রাত 11টার সময়। এবার দেশের বাইরের খবর। বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই মিয়ানমারের জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 3 ধাপে অনুষ্ঠিত হবে এবারের ভোট। দ্বিতীয় ধাপের ভোট হবে 11 জানুয়ারি। 25 জানুয়ারি তৃতীয় ধাপের ভোটের পর ফল ঘোষণা করা হবে। তবে সংঘাতের কারণে বহু এলাকায় ভোট গ্রহণ হচ্ছে না। এই ছিল আমার কাছে দেশ বিদেশের খবর।